ফারজাদ ফ্ল্যাটে ফিরল, তবে নিচে আর সেই লোকটা নেই। দৌড়ে ওপরে উঠল। ফ্ল্যাটের দরজা সে বের হবার পর দিজা আটকে দিয়েছিল, অথচ এখন খোলা। ফারজাদ নিজের কোমরের পিস্তলটাকে এই মুহূর্তে খুব মিস করল। তার উত্তেজনা মাত্রা ছড়িয়েছে। ফ্ল্যাটের দরজা খোলা কেন? আস্তে করে ফ্ল্যাটে ঢুকল। দিজার কণ্ঠস্বর ভেসে আসছে। সে কেন জানি বুকের ভেতরে তরল কোনো ক্ষরণ টের পাচ্ছে। তছনছ হয়ে যাচ্ছে বোধহয় সব। শুধু মস্তিষ্কে একটা কথাই আসছে, দিজার শরীরে কেউ হাত লাগালে তাকে ফারজাদ মাংস চূড়ার মতো চুড়ে ফেলবে। ফারজাদ তো আধুনিক ছেলে, তার তো ঢাকার পরিবেশে মানিয়ে নেওয়া আছে, সে খুব পরিচিত আধুনিকতার সাথে। এখানকার মেয়েদের অবাধ চলিফেরা দেখে অভ্যস্ত সে। আর এত তাড়াতাড়ি দিজার সাথে খুব খারাপ কিছু হবে না। তবুও শুধু স্পর্শের ভাবনাটুকুও সহ্য কেন করতে পারছে না সে? দৌড়ে গেল সেই রুমটার কাছে, যেখানে আলামিন বন্দী ছিল। ওখান থেকে আওয়াজ আসছিল। দিজা দাঁড়িয়ে আছে, সেই রুমের শেষ প্রান্তে একটা পুরুষ তদন্ত করার মতো করে কিছু দেখছে পিছু ঘুরে। ফারজাদ প্রলম্বিত এক শ্বাস টেনে একটানে দিজাকে নিজের দিকে ঘুরাল। তার চোখে মুখে ফুটে আছে নিদারুণ উৎকণ্ঠার সাথে হিংস্রতা ঠিকরে বেরোচ্ছে যেন। দিজা ঘাবড়াল, ভয় পেল। ফারজাদ হিংস্র হাত তুলল দিজার গালে থাপ্পড় বসাতে। নামিয়ে নিল হাতটা। হুট করে দিজাকে জড়িয়ে আগলে নিল নিজের বুকের সাথে। জোরে জোরে শ্বাস ফেলল কয়েকটা। ঘটনার আকস্মিকতায় দিজা হতবাক। সে বুঝতে পারছে না ফারজাদ এমন অদ্ভুত আচরণ করছে কেন। সে সময় ঘুরে দাঁড়াল লোকটা। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে সালাম ঠুকল ফারজাদকে। ফারজাদ এবার ছেড়ে দাঁড়াল দিজাকে। একটু শান্ত করল নিজেকে। আগন্তুককে জিজ্ঞেস করল, সামাদ? জি স্যার। কখন এসেছেন? মিনিট কয়েক হবে, স্যার। বাইরে অপেক্ষা করতে পারতেন আমার। ভেতরে ঢোকার কি এমন বিশেষ প্রয়োজন ছিল? একদম ছোটলোকই একটা কথা অকপটে বলে দিল ফারজাদ মুখের ওপর। সামাদ শুনেছিল, ফারজাদ ক্যাটক্যাটে লোক, আজ সামনে থেকে প্রথম দেখায় দেখে এক মুহূর্তে ধারণা হয়ে গেছে এর সহকারী হিসেবে কাজ করতে তার কি কি সহ্য করতে হবে। মিনমিন করে বলল, আপনি নেই তা আমি জানতাম না, স্যার। ম্যাম দরজা খুলে দিল ন, তাই ভেতরে। কথা শেষ করতে দিল না ফারজাদ। দিজাকে কড়া সুরে বলে উঠল, রুমে যা। মাথার ওড়না পড়ে গেছে খেয়াল করেনি দিজা। তা দেখে রাগ হল ফারজাদের। ইচ্ছে করল একটা থাপ্পড় মারতে। সামাদকে জিজ্ঞেস করল, আপনি যখন ফ্ল্যাটে এলেন, নিচে রাস্তার ওপারে কাউকে এ ফ্ল্যাটে নজরদারি করতে দেখেছেন? সামাদ ঠোঁট গুজে আস্তে করে বলল, খেয়াল করিনি, স্যার। আচ্ছা, পরে আলাপ করছি আপনার সঙ্গে। এখন বাজার করে এনে দিন। দুপুরে এখানেই খাবেন। টাকা ধরিয়ে দিল ফারজাদ সামাদের হাতে। সামাদ ঠিক সামলে নিতে পারছে না ব্যাপারটা। কি থেকে কি করছে ফারজাদ। চরম অদ্ভুত লোক ফারজাদ, এ আর বলার অপেক্ষা রাখে না। সে পরিস্থিতির চিন্তা আপাতত বাদ দিয়ে চলে গেল বাজার করতে। পদের হিসেবে সিনিয়র বলে কথা। আর যে লোক হিসেবে প্রথমেই পরিচিত হয়েছে ফরজাদের সঙ্গে। ফারজাদের অবশ্য সামাদকে খুব একটা খারাপ লাগেনি। তার মানুষ চিনতে খুব সময় লাগে না। সামাদের চোখে একটা স্বচ্ছতা টের পেয়েছে সে। রুমে গিয়ে দেখল দিজা ফারজাদের কিছু কাপড় ভাঁজ করছে। চুলগুলো এখনো ভেজা, ছেড়ে দিয়ে রেখেছে পিঠ এলিয়ে। সামাদ আসার আগে আর কেউ এসেছিল? আপনি যাবার পরপরই ওই লোক এসেছে। এর মাঝে আর কে আসবে? ফারজাদ কথা বলল না। তার মানে, খুব বেশি সময় লোকটা ফ্ল্যাটের সামনে ছিল না, যেহেতু সামাদও দেখেনি। তবে লোকটা যে তাকেই ফলো করছে এটা নিশ্চিত ফারজাদ। ফারজাদ বিশেষ অ্যাকশন নেয়নি এখনও,
তবুও নজরে পড়ে গেছে তাদের। তার আসলেই আর ইচ্ছে নেই এই প্রজেক্টে কাজ বাড়ানোর। কিন্তু ডিউটি ইজ ডিউটি। দিজাকে জিজ্ঞেস করল, তুই দরজা খুলেছিস কেন? তোকে নিষেধ করে গেলাম না আমি ছাড়া দরজা খুলতে? আপনারই সহকারী পরিচয় দিল যে। এই জন্যই বলে, মহিলা মানুষের নেই 12 হাতের কাপড়ের কাছা। দিজা ভ্রু কুচকে তাকালো, মানে? নাক শিউরে তাকালো ফারজাদ, কিছু বলল না। রাগটুকু গিলছে যেন সে। ভাবলেই মাথা গরম হচ্ছে, আজ খুব খারাপ কিছু হতে পারত। একটুর থেকে একটু মিস্টেক হলেই ঘটনার চাল পাল্টে যেত। মেয়ে মানুষ এত বোকা হবে কেন? এরা এত হাবাগোবা কেন হবে? সহকারী পরিচয় দরজা খুলে ভেতরে ঢুকিয়েছে। ফারজাদের ইচ্ছে করছে দিজাকে কান বরাবর একটা সজোরে চড় মারতে। কান ফাটিয়ে রক্তাক্ত করতে পারলে হয়তো গায়ের আগুনের তাপ কমতো একটু হলেও। নিজেকে নিয়ন্ত্রণ করল। এইসব অবলা পাগলি ছাগলির ওপর তেজ দেখানোটা মোটেই বাহাদুরি নয়। এতে কাপুরুষতা প্রকাশ পায়। এত রাগের মাঝেও এইটুকু হিতাহিত জ্ঞান আছে ফারজাদের। বেশ কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে জিজ্ঞেস করল, রান্না করতে পারিস? দিজা তাকালো, শুকনো খাবার পারি। মানে ভাত, ভাজি, ডিম ভাজি, ভর্তা? বাহ, খুব পারিস। আর কি লাগে? এসবই তো শুধু তেল আর তেল। তেলে ডুবে মরে যাব। মরেও শান্তি। ফারজাদের কণ্ঠে এখনো রাগ। দিজা কপাল জড়িয়ে রইল কেবল, তাকালো না। বেশ কিছুক্ষণ পর আস্তে করে বলল, আমার জন্য আপনার ডিউটিতে ডিস্টারবেন্স হচ্ছে। আমি না হয় কুমিল্লা চলে যাই, আব্বুকে মানিয়ে। ফারজাদ বোধহয় বারুদের মতো ধপ করে জ্বলে উঠল, এতক্ষণে যা করিনি, এবার তা করে ফেলি। এরকম কোনো কিছু করিস না। আর একবার এরকম কথা উচ্চারণ করলে তোর আমি। উঠে দাঁড়ালো ফারজাদ, এগিয়ে গেল দিজার দিকে। বাহু ধরে টেনে তুলে পেছাতে পেছাতে নিয়ে গিয়ে দেয়ালে ঠেকাল দিজাকে। দাঁতের মাড়ি চেপে বলল, তুই কি বলতে চাইছিস? কি প্রমাণ করতে চাইছিস তুই? যে আমি তোর দেখভাল করতে অক্ষম? যে দায়িত্ব আমি তুলে নিয়েছি আমার কাঁধে তা তোর বাপ আর মামা ছাড়া পালন করতে অক্ষম এই আমি? এই কথা বল, কথা বল। শিউরি উঠল দিজা ফারজাদের হুঙ্কারে। চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইল ওভাবেই। ফারজাদ আবার বলল, তোরা কি মনে করিস আমায়? আমি কি এতই অপদার্থ রে? কিছুই হয় না আসলে আমার দ্বারা। যা হারিয়েছি জীবনে, তার বদলে কিছু তো করতে পেরেছি। অন্তত এটুকু সাহস, যোগ্যতা আর সামর্থ্য তো অর্জন করেছি যে তোর মতো পুচকে বউ পালতে পারবো আমি, তোর ভরণ পোষণ দিতে পারব। নাকি তাও পারি না? তোর বাপ তোকে আমার হাতে দেবে না। আনিনি আমি তোকে। তোর আমার জিদ সম্পর্কে ধারণা নেই। তোর বাপ দেবে না, আমার বাপ ঘরে তুলবে না। আমি ছাড়া আর কার হাত লেগেছে তোর গায়ে? আমার বাপ আমার কথা মানবে না। আমি গেছি তার বাড়িতে। সে ঘরে তোলেনি, তুই রাস্তায় আছিস। প্রতিদিন সবার কল করছে। আমি কি শালা মানুষের পরোয়া করি নাকি হে? থামল এক মুহূর্তের জন্য, আবার গর্জে উঠল, 7 বছর নিজের খরচে চলছি। যেদিন থেকে ইন্টার পরীক্ষায় ফেইল করেছি, বাপ আমায় লজ্জা দেয়া কথা শুনিয়েছিল। তারপর তার আর একটা পয়সা আমার গায়ে লাগাতে দিইনি। আজ অবধি নিজে চলছি, তাতে আমার কমতি দেখেছিস কোনোদিন? আমাকে খারাপ পোশাকে দেখেছিস? খারাপ থাকতে দেখেছিস? কুমিল্লাতে পার্ট টাইম জব করেছি, পড়ালেখা করেছি। এরপর এসেছি ঢাকা, তারপর আমি লালে লাল। কোনোদিন আর আজাদ খানের একটা পয়সা বা তার সাহায্যের প্রয়োজন হয়নি। যখন উপার্জন শুরু করিনি ঠিকমতো, তখন না খেয়ে শুয়ে থেকেছি, আমায় টেনে খাওয়াতে পারেনি কেউ। পুরনো গেঞ্জি পরে বাইরে যাব না জন্য বাইরেই যাইনি,
বই কেনার টাকা যতদিন নিজে কামাতে না পেরেছি ভার্সিটিতে যাইনি, পড়া শুরু করিনি। ঢাকা থেকে বাড়ি ফিরলে ততটুকু খরচা হাতে নিয়ে ঢুকতাম যা আমি খেয়ে শেষ করতে পারব না। আমায় বাড়ির লোক এমনিই পীর ভোজে? এত আহ্লাদ তাদের আমায় নিয়ে? হা, কেন ভোজে পীর আমায়? কারণ আমি তাদের ফারজাদ মারায় না। দুটো শ্বাস নিল ফারজাদ, তাকে দেখতে একদম খ্যাপা অমানুষের মতো লাগছে। আলোক রশ্মির ন্যায় ঠিকরে বেরোচ্ছে যেন তার ভেতরে বহুদিন ধরে চাপা পড়ে বিলীন হয়ে থাকা ক্ষোভগুলো, যা কেউ জানে না, যা সম্বন্ধে বেখবর আশপাশটা। ফারজাদ একই সুরে বলতে থাকল, আমার বাপ আমায় বলেছিল তুই আমার ছেলেই না। তোকে আমি জন্ম দিইনি, নয়তো তুই এরকম কাজ করতে পারতি না। তাহলে কার ছেলে আমি? আমার বাপকে? পরিচয় নেই আমার, নিশ্চয়ই। ওকে, ফাইন। তারপর থেকে পরিচয়হীন, মনুষ্যত্বহীন জীবন যাপন করছি। কেউ বদলাতে পেরেছে আমায়? সেদিন বাপ হয়ে আমায় অস্বীকার করার ছিল না, তার ধিক্কার দেয়ার ছিল না। ইভার বাপের মতন সেদিন বাড়িভর্তি লোকের সামনে সেও থাপ্পড় মেরেছিল আমায়। ভুলে গেছি সব, তবে ভুলিনি কিছুই। ফারজাদ থামছে, সংক্ষপ্ত শ্বাস নিচ্ছে, আবার যেন তুফান হয়ে বেরিয়ে আসছে পরিবার এবং জীবনের প্রতি চেপে রাখা আক্রোশগুলো। এরপর কে থামিয়েছে আমায়? কোনোদিন কারো খরচা বা সাহায্য লাগবে না আমার। কি করেছিলাম আমি? খুব বড় এক পাপ। সেই পাপের পেছনে কে ছিল? তোর মতো একটা মেয়ে, তথাকথিত মিষ্টি মেয়ে। এরপর তোরা এসেছিস প্রেম দেখাতে। আমি তছনছ হয়ে যাওয়া এক ধ্বংসপ্রাপ্ত ছাইয়ের স্তূপ। সেখানে কেউ আদিক্ষেতা দেখাতে আসবে না, একদম না, তাতে আমার আগুন বাড়ে, সহ্য হয় না আমার। যখন আমার সঙ্গ প্রয়োজন ছিল, তখন লোকে শুধু আমার সোকল্ড ভুল আর ব্যর্থতা দেখেছে। এরপর যখন আমি অস্বাভাবিকভাবে নিজস্ব জীবন যাপন শুরু করেছি, তখন সকলের মধ্যমণি হয়ে উঠেছি। এরপরও সব ঝেড়ে ফেলে আমি যদি তোকে নিজের করতে পারি, আমার শেষ নিঃশ্বাসটুকু দিয়ে তোকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যেন কোনো সন্দেহ না থাকে কারো। আমার অহংকার, আমার ব্যক্তিত্ব, আমার ব্যক্তিত্ব সে যাইই হোক, তাতে কেউ আঙুল উঠাবে না। এই অহংকারটুকু সিনার উপরে সেটে ঠোঁটের কোনায় রেখে একদিন আস্তে করে শুয়ে পড়ব শেষ ঘুমে। আমার ব্যক্তিত্বে আঘাত করার অধিকার কাউকে দিয়ে রাখিনি। তুই দিতে চাইলে জেনে রাখো, আমি মানুষ ভালো না। ছেড়ে দিল ফারজাদ দিজাকে। ওভাবেই দাঁড়িয়ে শাসানোর মতো করে বলল, আর কোনোদিন যেন ওই দুই বাড়ি যাওয়ার নাম মুখে না শুনি তোর। আমি বলবো, তুই বলতে পারবি না। তাতে আমার মনে হবে আমি নিজের কর্তব্য পালনে ব্যর্থ। তোর দায়িত্ব আমার, তা পালন করার সবটুকু ঘানি আমি টানব, তুই শুধু থেকে যা। কোনো কথা হবে না। তোর বাপ আসবে আমার কাছে, আমার বাপ আসবে, মা আসবে, পুরো গোষ্ঠী আসবে। তুই দেখ, চোখ খোলা রাখো। কলের ওপর কল আসছে। এবার মানুষ আসা শুরু করবে। ফারজাদ, সে স্বতন্ত্র। তার কোনো পিছুটান নেই। তার সত্তায় কোনো কালো দাগ থাকবে না। বুক উঁচু করে যতদিন বাঁচা যায়, ঠিক ততক্ষণ বাঁচব, বেশি না। ফারজাদ হনহন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। দিজার থমকানো ভাব কাটল কয়েক সেকেন্ড সময় নিয়ে। জিদ আর অহংকারে তৈরি ফারজাদকে পুরোটা বুঝে ওঠা যায় না যেন। কেমন এক অস্বাভাবিক ব্যক্তিত্ব। দিজা কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো বসে রইল বিছানার এক কোণে। ভবিষ্যৎ বলতে যদি পরের মুহূর্ত হয়, তবে সেই মুহূর্তটাও অনিশ্চিত, ভালো খারাপের বার্তা বয়ে নিয়ে আসছে। কিভাবে এগোবে আগামীতে এই দিন? কি থেকে কি হয়ে গেল? ড্যাশ রান্না ফারজাদ করল। টুকটাক সাহায্য করল দিজা। তাদের দুজনের মাঝে আর কোনো কথা হয়নি। সামাদ সেই ঘরেই বসে আছে, পরখ করে দেখছে রুমটা।
টুকটাক দুপুরের খাবার তৈরি করে খেতে বসল ফারজাদ আর সামাদ। একটু আধটু আলোচনাও চলল তাদের মাঝে। আজ যে লোকটাকে দেখেছে ফ্ল্যাটের বাইরে, তার উদ্দেশ্য আসলে কি ছিল তা নিশ্চিত নয় ফারজাদ। কিন্তু আতঙ্কের বিষয়টা হল দিজা। সে পুরোদমে ডিউটিতে মনোনিবেশ করলে দিজা ফ্ল্যাটে একা থাকবে। যে বোকারানি বউ তার। আর তাছাড়াও দরজা কখনো আতঙ্কবাদীদের প্রতিবন্ধক হতে পারে না। ফারজাদের মুখে চিন্তার ছাপ। দিজাকে কোচিংয়ে ভর্তি করানোটাও অনিবার্য হয়ে পড়েছে। সামাদ দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেল। একটা ছোট্ট টিম দরকার তাদের এই প্রজেক্টে, যেটার কার্যক্রম হবে আলামিনকে খুঁজে বের করা। সামাদ চলে গেলে ফারজাদ রুমে এলো। দিজা বারান্দায় দাঁড়িয়ে আছে। ফারজাদ বেশ কয়েকবার ডাকল, জবাব দিল না সে। একে বলে মেয়ে মানুষ, কি থেকে এরা জমে বরফ হয়ে যায় বোঝার উপায় নেই। ধমকে উঠল, ডাকছি না তোকে, এদিকে আয়। দিজার নিরস মুখে এলো। ফারজাদ আদেশ করল, খাবার আনো। আর সিনেমাটিক ডায়লগ দিস না আবার যে আমার খিদে নেই। খাবার আনো, যা। পরে খাচ্ছি। বলেন আপনি। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল। রুম থেকে বেরিয়ে যেতে বলল, আপনি না, আপনি। খাবারসহ প্লেট হাতে রুমে এলো। দিজার চমক ফুরোচ্ছে না যেন। এখন কি আবার নিজ হাতে খাইয়ে দেবে? অসম্ভব। এটা ফারজাদ। অসম্ভব সম্ভব হল। ফারজাদ মনোযোগ সহকারে দিজার মুখে খাবার তুলে দিতে দিতে বলল, বাড়ির কথা মনে পড়ছে? কথাটা শুনতে দারুণ শান্ত লাগল। দিজা দুপাশে ঘাড় নাড়ল। আবার জিজ্ঞেস করল, রেজাল্ট কেমন হবে আশা করছিস? জানি না। পরীক্ষার সময় প্রেমে পড়লে সেই পরীক্ষার রেজাল্ট না জানাই ভালো অবশ্য। দিজা লজ্জা পেয়ে গেল। তাদের সম্পর্কটা অদ্ভুত হয়ে উঠেছে। দিজা ধীরে ধীরে জানছে মানুষটাকে, সেই সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন রকম ধারণা আর অনুভূতিরা নাড়া দিয়ে উঠছে ভেতরে। বিকেলে দিজাকে নিয়ে বের হল ফারজাদ কোচিং সেন্টারের উদ্দেশ্যে। সামাদ ফারজাদের স্যালারিটাও হাতে তুলে দিয়ে গেছে। প্রথম অফিসিয়াল প্রফেশন হতে আসা উপার্জন ফারজাদের। তার প্রথমটা সে খরচা করতে যাচ্ছে দিজার উদ্দেশ্যে। বাড়ির কথা মনে পড়ল, আবার চেপে গেল ফারজাদের গভীরে। ভর্তির ফর্ম উঠিয়ে নিয়ে ফারজাদ মালিবাগ মোড়ের বাসস্টপ থেকে দিজাকে নিয়ে একটা বাসে উঠে পড়ল। বিকেল 6টার মতো বাজছে। দিজা কৌতূহল নিয়ে চলছে ফারজাদের সাথে। এই লোকের গন্তব্য কোথায়, কি চলছে ভেতরে? বিজয় সরণি তেজগাঁও রোডে একবার কিছুক্ষণ জ্যামে বসে থাকতে হল তাদের। দিজা জিজ্ঞেস করল না তারা কোথায় যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর মনে হল ফারজাদ পৌঁছেছে তার গন্তব্যে। ততক্ষণে সন্ধ্যার আকাশে কালো চাদর পড়েছে। এখন কোথায় যাচ্ছে ফারজাদ? তারা এসে পৌঁছাল পুকুর বা গাং ধরনের এক জলাশয়ের পারে। সন্ধ্যার আকাশের নিচে এই মরা নদীটার সৌন্দর্যও দারুণ ফুটে উঠেছে। দিজা প্রশ্ন করে উঠল, এটা কোথায় এসেছি আমরা? বালু নদী। দিজার কণ্ঠে বিস্ময়, এটা নদী? দেখতে তো তেমন লাগছে না। দেখতে কেমন লাগলে সেটা নদী হয়? পানি খুব বেশি না তাই তো? হু, বলতে পারিস শাখা নদী। শীতলক্ষ্যার শাখা নদী। জানিস, শীতলক্ষ্যা নামটা খুব ভালো লাগে আমার। শুনতে সুন্দর লাগে নামটা, সাথে এর পানির সাথেও বহুত পুরনো সম্পর্ক আমার। বারবার সময় হলেই ছুটে এসেছি এখানে বহুবার। চল সামনে এগোই। আবাদি জমির মতো লাগছে আশপাশটা। অনেক শুকনো জায়গা পড়ে আছে আশেপাশে। মনে হচ্ছে খণ্ডকিত ভূখণ্ডের দেশ। সবুজ ঘাসে ছেয়ে আছে আশপাশের চরগুলো। দিজা লাফিয়ে উঠল, ওই দেখুন জাহাজ। ফারজাদ হাসল মৃদু,
ছোট স্টিমার ওগুলো, জাহাজ না। মালামাল পার করে, বলা চলে। দিজা মুখ গোজ করল, দেখতে তো জাহাজের মতো লাগছে। একদম বাচ্চাদের মতো অভিমানী সুর। ফারজাদ দিজার দিকে বিমুগ্ধ নয়নে চেয়ে চমৎকার নিঃশব্দ হাসল। তা আধারে দৃষ্টিগোচর হল না দিজার। সে আধারের সমীরে ফুরফুরে এক মনস্তাত্ত্বিক সৌন্দর্য খুঁজে ফিরছে। এত ভালো লাগছে কেন তার? এমন সুখ অনুভূত হয়নি কখনো। উত্তেজনায় কখন যেন বাহু চেপে ধরল ফারজাদ। ফারজাদ আজ আর সরাল না তার হাতটা। আরও সুবিধা করে দিল তাকে আঁকড়ে ধরার। নৌকা থেমে আছে পারে। দিজার একটু কষ্ট লাগল, দিনের আলোয় এলে নির্ঘাত ওই নৌকাতে চড়তে পারত সে। ফারজাদ জীবনেও ভালো হবে না। পাড়ের মাটিতে কচুরিপানা জন্মেছে, তা অস্পষ্ট দেখা যাচ্ছে। ফারজাদ দিজাকে নিয়ে উপস্থিত হল বাঁশখুঁটি দিয়ে বানানো সেতুর কাছে। ফারজাদকে ছেড়ে দৌড়ে গেল দিজা সেই বাঁশের সাঁকোর ওপর। ফারজাদ সাবধান করল, আস্তে যা, পড়ে যাবি, আমি কিন্তু নায়কদের মতো ধরতে আসব না। দিজা ভেঙচি কাটল, প্রয়োজন পড়বে না। আমি পড়বি। সাপের মতন আঁকাবাঁকা নদীর গড়ন। তা অনুসরণ করে বেশ কিছুদূর হাঁটল দুজন। এক স্থানে দাঁড়াল ফারজাদ। দিজার খুব কাছ ঘেঁষে দাঁড়াল। আস্তে করে জিজ্ঞেস করল, ভালো লাগছে? অস্পষ্ট উচ্চারণ করল দিজা, হু। তাহলে চল এবার যাই, রাত হয়ে যাচ্ছে। দিজা চট করে বসে পড়ল বালুর ওপর। ওর দেখাদেখি বসে পড়ল ফারজাদও। এই সময়টুকু দিজা পার করতে চায় না। আটকে রাখতে চাইছে, তবে সময় খুব অবাধ্য। কথাই শোনে না। চারপাশে ঝিঝি পোকার ডাক, পানির মৃদু কলকল রব। পাশে বসে আছে তার এক জীবনের সাধনার পুরুষটি। দিজার মনে নাচ উঠেছে। সে কোনোদিন প্রেম করল না কারো সাথে, বয়ফ্রেন্ডের হাত ধরে আসেনি কোথাও ঘুরতে। এসেছে স্বামীর সঙ্গে, স্বামীর হাত ধরে। আস্তে করে মাথাটা এলিয়ে দিল ফারজাদের কাঁধের ওপর। জড়িয়ে ধরল ফারজাদের বাম বাহুখানা। পরম আবেশে চোখ দুটো বুজল। বুক ফুলিয়ে শ্বাস টেনে নিল। কেঁপে উঠল গলাটা। ফারজাদ ডান হাতের তালু রাখল দিজার গালে। জিজ্ঞেস করল, এই পাগলি, কাঁদছিস কেন? এখানে নিয়ে এলাম কি কাদার জন্য? বাদ ভাঙল বোধহয় দিজার, কেন নিয়ে এসেছ তাহলে? উত্তর দিল না ফারজাদ। দেবে না সে। দিজাও শুনতে চায় না কিছু, আর না চায় আর কিছু বলতে। বুকে ঝড় উঠেছে, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ভেতরটা। জীবনের গোটা গরমিলে হিসেবে মাঝে মধ্যে একটু মিল যা দেখা দেয় তা এরকম ক্ষণিকের মুহূর্তগুলো। তাছাড়া বাকিটা তো ভীষণ এলোমেলো, ব্যথাদায়ক। এটুটু শুষে উপভোগ করা যাক, আর যদি নাই মেলে পরবর্তীতে। দিনের পর দিনগুলো পেরিয়ে যাচ্ছে। ফারজাদকে নেমে পড়তে হয়েছে কাজে। দুপুরের খাখা রোদে সামাদের ঘাম ঝরা হাল। মোহাম্মদপুর বস্তির সামনে রাস্তার একপাশে দাঁড়িয়ে সে ফারজাদের অপেক্ষা করছে। বস্তিবাসীদের সবার কাছে জিজ্ঞাসাবাদ করেছে আলামিনের ব্যাপারে। তাদের সবার বয়ান এই লোক এই বস্তিতে থাকে না, তারা জানে না এর ব্যাপারে। এরপর ফারজাদ ওকে দাঁড় করিয়ে রেখে কোথাও গেছে। কল করল বেশ কয়েকবার। একসময় ফারজাদ এসে দাঁড়াল পাশে, তার পকেটে এখনো সামাদের কল বাজছে। এটা তার পুরনো বদভ্যাস, কল আসা ব্যাপারটা নিয়ে কোনোকালেই সে বিশেষ প্রতিক্রিয়াশীল না। সামাদ একটা হতাশ শ্বাস ফেলল। সিনিয়র যদি এমন হয়, জীবনটা এমনিতেই তেনা তেনা। ফারজাদের হাতে কাগজে মোড়কের প্যাকেটে কিছু একটা। জিজ্ঞেস করল, ফিরে যাবেন না স্যার? এক গ্লাস শরবত খেয়ে যাব। সামাদ অবাক, স্যার? বস্তিবাসীরা নিজেরাই খেতে পায় না ঠিকমতো, আপনাকে আর কি শরবত করে খাওয়াবে? ফারজাদ রোদের ভেজে মুখ চোখ কুচকে তাকালো একবার।
সানগ্লাসটা চোখে এঁটে রাস্তার ওপারে হাঁটা ধরল। সামাদ বেকুব বনে পেছনে হাঁটল। মোহাম্মদপুর বস্তির আশপাশ ঘেঁষে বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে। বস্তি থেকে একটু দূরে এগিয়ে গেল ফারজাদ। রাস্তার পাশে একটি ভ্যানে কিশোর একটা ছেলে শরবত বিক্রি করছে। সামাদ নিজের বোকামিতে জিভ কামড়ে ধরল। ছেলেটা শরবত বানাচ্ছে। ফারজাদ 100 টাকার একটা নোট বের করে ভ্যানের ওপর রাখল। এদিকে ওদিক তাকাল। একটা লোক 6তলা অ্যাপার্টমেন্টের গেট দিয়ে বেরিয়ে রাস্তার পাশ ধরে হাঁটছে। মুহূর্ত খানেক লাগল ফারজাদের চিনতে এটা সেই লোকটা যে সেদিন রাস্তার ওপারে দাঁড়িয়ে তার ফ্ল্যাটে নজরদারি করছিল। জোরে পা চালিয়ে সেদিকে এগোতেই লোকটার নজর পড়ল ফারজাদের দিকে। বিনা নোটিশে দৌড়াতে শুরু করল সে। এই হল সাসপেক্টদের চরম এক বোকামি। ফারজাদ বোঝে না এরা নিজেদের সন্দেহমুক্ত রাখতে পারে না কেন? দৌড়ানোর কি বিশেষ দরকার ছিল? তাতে ফারজাদের সন্দেহ এত গাঢ় হতো না। বেশ কিছুদূর দৌড়ে ঘাম ঝরিয়ে ধরা গেল লোকটাকে। সামাদ পিছু পিছু এসে দাঁড়াল। এখানে আর কোনো জিজ্ঞাসাবাদ নয়। আর এখন এই অবস্থায় আশপাশের ফ্ল্যাটে এভাবে দুজন অভিযান চালানো মূর্খতা হবে। এখন আপাতত একে নিয়ে মালিবাগ যাওয়া যাক। মালিবাগের রাজারবাগে এরিয়ার একাংশ জুড়ে দাঁড়িয়ে আছে স্পেশাল ব্রাঞ্চের সদর দফতরের 10তলা বিল্ডিংখানা। লোকটার নাম মাসুদ। এসপি রুহুল আমিন সাহেবের হাতে মাসুদকে তুলে দিয়ে ফারজাদ বলল, এবার নিশ্চয়ই এর খেয়াল আপনারা ভালোই রাখবেন। নোট যেন কাজ না করতে পারে এখানে আবার, তাহলে বদনামি হয়ে যাবে। এসপি সাহেব রুষ্ট চোখে তাকালেন। ফারজাদ তা অগ্রাহ্য করে বেরিয়ে এলো বিল্ডিং থেকে। খাড়া দুপুরের সময়। এখন ফ্ল্যাটে গিয়ে ঠান্ডা পানিতে লম্বা সময়ের একটা গোসল নিতে হবে। পেটটাও খাবার চাইছে। ওখান থেকে বেরিয়ে মালিবাগের শামসুল আলম সড়কের একপাশ ঘেঁষে হাঁটছে ফারজাদ। সকাল থেকে বহু কল এসে জমে আছে ফোনে। মোহাম্মদপুর থেকে মালিবাগ আসার সময়ও গাড়িতেও কয়েকবার কল এসেছিল। পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিন অন করে দেখল ফুপা লিখে সেভ করা নম্বর থেকে বেশ কয়েকবার কল এসেছে। মারি শক্ত হয়ে এলো ফারজাদের। শক্ত হাতে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখল। কপালের দুপাশে টান ধরেছে, রোদে তার প্রচুর সমস্যা। এখন সাদা পাওয়ার চশমাটা খুব দরকার, চোখ লাল হয়ে গেছে নিশ্চিত। হেঁটে আউটার সার্কুলার রোড পেরিয়ে শান্তিনগর চৌরাস্তার মোড়ে পৌঁছাল ফারজাদ। একটি পৌরা মহিলা হাতে বিভিন্ন ধরনের ফুলের মালা নিয়ে ঘুরছে। মনটা একটু সপ্রতিভ হল ফারজাদের, কি মনে করে যেন এগিয়ে গেল সেদিকে। জিজ্ঞেস করল, দাম কত খালা এগুলোর? 50 টাকা করে দিও। সাইজে বড় ফুলের গোছাগুলো, দিজার হাত তো চিকন। জিজ্ঞেস করল, কোথায় ব্যবহার করা যাবে এগুলো? মহিলা বুঝল না কথাটা। ফারজাদ বুঝিয়ে বলল, মানে কোথায় পড়তে পারবে এগুলো? মহিলা হাসল, বৌমারে দিও, সে নিজেই বুঝব কোনহানে পিন্দা লাগে। ফারজাদ কপাল উঁচিয়ে অস্পষ্ট ভঙ্গিতে আটকে যাওয়া হাসি হাসল একটু। বিল্ডিংয়ের আড়ালে ছায়ায় দাঁড়িয়েছে তারা। ফারজাদ সানগ্লাসটা খুলে শার্টের কলারে ঝুলিয়ে বলল, দুটো দিন তাহলে। মানিব্যাগে টাকার মধ্যে 200 টাকার একটা চকচকে নোট আছে তার কাছে, যেটা সে বহুদিন ধরে নিজের কাছে রেখে দিয়েছে। তার এত ম্যাচিউরিটির ভিড়ে এই একটা বাচ্চামি। তবে আজ কোনো খুশিতে যেন মহিলাকে নোটটা ধরিয়ে দিয়ে ফুলের ছড়া দুটো কাগজের মোড়কওয়ালা হাতের ব্যাগটিতে ভরে নিয়ে হনহন করে এগিয়ে গেল সামনের দিকে। মহিলা কিছু বলার সুযোগ পেল না, শুধু কৃতজ্ঞতার দৃষ্টি মেলে চেয়েও রইল পেছনে থেকে। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ফ্ল্যাটের দরজার বাইরে। সকালে বের হবার আগে ভালো করে সাবধান করে গেছে দিজাকে। তার মানে কি এই ফারজাদ আসলেও দরজা খোলা যাবে না? কণ্ঠস্বর চিনতে পারছে না নাকি এই মেয়ে? এই যে গলা ফাটিয়ে নাম ধরে ডাকছে আর ধাক্কাচ্ছে, নাকি গোসলে ঢুকেছে?
কিছু সময় পর এসে নিরস মুখে দরজা খুলে দিল দিজা। ফারজাদের চোখে মুখে কেমন এক চমক। চঞ্চল চোখে তাকালো দিজার দিকে। দিজার চোখ ফুলে আছে, তসতসে জলের ছাপ লেপটে আছে পুরো মুখ জুড়ে, চেহারা জুড়ে অদ্ভুত আহ্লাদী মলিনতা ছেয়ে আছে। বুঝল না প্রথমে কিছুই, ভেতরে এক অস্থির উত্তেজনা বয়ে গেল ফারজাদের, অস্থির করে তুলল অজানা শঙ্কা তাকে। দ্রুত ভেতরে ঢুকে হাতের ব্যাগটা একপাশে রেখে একদম কাছে এগিয়ে এলো দিজার। ব্যতিব্যস্ত স্বরে সুধাল, কি হয়েছে তোর? এই, কথা বলছিস না কেন? কেউ এসেছিল? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? দরজায় এসেছিল কেউ? কথা ফুরালো না ফারজাদের। থেমে গেল হঠাৎই। খোলা দরজার ফাঁক গলিয়ে নজরে এলো তার শোবার ঘরে বিছানার ওপর বসে আছেন এক পুরুষ হাবিব সাহেব। ফারজাদ থমকাল একটু, একটা ঝটকা খেল ভেতরে। অসহায়ের মতো ঢোক গিলে দিজার দিকে তাকাল। মাথা নুয়ে বিপন্ন মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। বাপকে ধরে হাউমাউ করে কেঁদেছে নাকি? চেহারা তো সে কথাই বলছে। দিজা আস্তে করে বলল, সেই কখন থেকে কল করছে আব্বু, ধরছিলেন না কেন? কোথায় ছিলেন? ফারজাদ নিরুত্তর। কেবল চেয়ে রইল ক্ষণকাল তার আজব দৃষ্টি মেলে। চোখটা আস্তে করে নামিয়ে নিল। ভীষণ শান্ত আর চাপা মানুষ সে। একসময় ধীর পায়ে দিজাকে পাশ কাটিয়ে ফ্ল্যাটের কমন বাথরুমের দিকে চলে গেল, যেটা ডাইনিং স্পেসের একপাশে অবস্থিত। দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়াল। দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ দুটো বুজে, মাথাটা আওলে দিল শক্ত টাইলসের দেয়ালে। কয়েকটা বুক হালকা করা শ্বাস নিল। উহু, হচ্ছে না বোধ হয়। চোখের স্মৃতিতে নাচছে দিজার জল শুকানো মুখটা, হাবিব সাহেবের বসে থাকার দৃশ্যটা। এরপরই ভেসে উঠল পুরনো স্মৃতিতে, যখন সেদিন হাবিব সাহেব কষে এক থাপ্পড় লাগালেন ফারজাদের গালে। ফারজাদ নির্বিকার, নিথর, শান্ত চোখে চেয়ে ছিল কেবল। এরকম থাপ্পড় সে বহু খেয়েছে জীবনে। থাপ্পড় খেয়ে খেয়েই তো এই অবধি। এরপর হাবিব সাহেব দিজাকে মারতে গেলেন, ফারজাদ গিয়ে সামনে দাঁড়াল, দিজার হাতটা চেপে ধরে বেরিয়ে এলো দিজাকে নিজের সঙ্গে নিয়ে। এরপর তার মস্তিষ্কে এক তিক্ত স্মৃতিচারণ ঘটল সেদিন দিজা যখন বাবার সামনে দাঁড়িয়ে ফারজাদকে ডিফেন্স করছিল, জোর কণ্ঠে বলেছিল ভালোবাসি আমি ফারজাদকে। ওখানেই তো ধ্বংস ফারজাদের। তোরাক করে চোখের পাতা খুলল ফারজাদ। আয়নাতে নিজের বিধ্বস্ত চেহারাখানির দিকে চেয়ে রইল। তুমি বোকা ফারজাদ। মূর্খ তুমি। এই যে লোকে তোমায় কঠিন বলে, কঠোর বলে, অমানুষ বলে। তারা না হয় তোমায় চেনে না, তুমি তো চেনো নিজেকে। তোমার মতো অল্পতে বিগলিত, পূর্ব অভিজ্ঞতা ভুলে সিদ্ধান্ত নেয়া, খুব অল্পতে আগলে নেয়া মানুষটাকে কি করে লোকে সচেতন বলে। বরাবর তোমাকে ঘাত সয়ে যেতে হবে। কারণ তুমি শুধরাওনি, শুধরাবে না। তাহলে তুমি কেন নিজেকে সচেতন বলো, তুমি কেন নিজেকে অভঙ্গুর বলে অহংবোধ করো? নির্বোধ পুরুষ। নারী ধোঁকা। আচ্ছা, আসলেই কি তাই? মেয়ে কি তবে শুধুই ক্ষণিকের সৌন্দর্য ও মায় ডুবিয়ে মারার ষড়যন্ত্র মাত্র? কেউ ব্যতিক্রম নয়, সবই মিথ্যাচার মাত্র। সবই লোক দেখানো। আবার ভুল করেছ তুমি ফারজাদ। আবার ফেসে গেছ ভুলের মাঝে। ধিক্কার তোমাকে। নিজেকে উপহাস করল ফারজাদ। তার চোখের সূক্ষ্ম শিরায় রক্ত জমেছে, জল ছলছল করছে নাকি মনিতে? অস্বীকার করল ফারজাদ, ওটা জল না। ধোঁয়া লেগেছে চোখে। কিন্তু ধোঁয়া তো নেই আশপাশে। নিজের ভেতরের প্রশ্নে ক্ষেপে উঠল ফারজাদ। ধমক দিল, ধোঁয়া নেই? ভেতর থেকে আবার বলে ওঠে, আচ্ছা, কিসের ধোঁয়ার কথা বলছ? কিছু পুড়ছে নাকি তোমার? আয়নায় নিজের স্বরূপের দিকে তাকিয়ে থেকে চট করে হেসে ফেলল ফারজাদ। কি আজব দেখালো সেই হাসি।
ওভাবেই আয়নার দিকে চেয়ে থেকে বাম হাতে ঝর্ণা চালু করল। ডান হাতে শার্টের বোতামগুলো খুলল এক এক করে। ঘরমাক্ত শার্টটা ছুঁড়ে মারল বাথরুমের সাদা টাইলসে। নজর তখনও আয়নায় নিজের চোখজোড়া বরাবর তার। দেয়ালের দিকে ঝুঁকে হাতের তালু দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে ওভাবেই ভিজল অনেকক্ষণ। আধা ঘন্টা বা তারও বেশি সময় পর দিজাকে ডাকল তোয়ালে আর প্যান্টটা দিয়ে যেতে। খুব স্বাভাবিক স্বর তার। এরপরও আরও 10 মিনিটের মতো লাগল তার বের হতে। গলায় তোয়ালে ঝুলিয়ে রুমে ঢুকল হাসি হাসি মুখে। জিজ্ঞেস করল, কি অবস্থা ফুপা? কেমন আছেন? হাবিব সাহেব লজ্জা পাচ্ছেন। এই ছেলেটাকে সেদিন কত অপমান আর তামাশা করে ছেড়েছেন তিনি। আসলে বদমেজাজি মানুষদের এই একটা সমস্যা। তারা মেজাজ উঠে গেলে যা করেন, পরে তার জন্য তারাই সবচেয়ে বেশি কষ্ট পান। বললেন, আছি ভালোই। তোমার তো খোঁজ নাই। তোমার ফুপু তো পেরেশান মেয়ের জন্য। হেঁটে গিয়ে ওনার পাশে বসতে বসতে বলল ফারজাদ, ফুপুকে আনলেন না কেন? একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, তোমাদের নিয়ে যাইতে বলছে তোমার ফুপু। ফারজাদ হাসল একটু, অদ্ভুত হাসি। হাসিটা বজায় রেখে বলল, সে না হয় যাবে দিজা। কেন? তুমি যাবা না? তোমার আব্বারে কল দিছিলাম। ভাইজান বললেন, তোমারে নিয়ে যাইতে। তোমার আম্মা তো তোমার শোকে পাগল হয়ে যাচ্ছে। আটকে যাওয়া কণ্ঠে বললেন কথাগুলো হাবিব সাহেব। খুব জোরতা কাজ করছে এসব কথা বলতে তার। তিনি যে কতটা অনুতপ্ত তা এই ছেলেটার কাছে প্রকাশ করতে খুব লজ্জা লাগছে। সেদিনের ঘটনার পরও ফারজাদের এত স্বাভাবিক আর আন্তরিকতা তাকে আরও লজ্জায় ফেলছে। ফারজাদ সব কথা অগ্রাহ্য করে বেশ স্বাভাবিক স্বরে বলল, আমার যে কাজের চাপ চলছে। বোঝেনি তো এই চাকরির ব্যাপার। দিজা তো যাচ্ছেই। দিজা, রান্না করেছিস? দিজার বুক থেকে যেন পাথর নেমে গেল। সে ভয় ছিল, না জানি কেমন প্রতিক্রিয়া দেখাবে ফারজাদ এ অবস্থায়। অথচ মানুষটা কত সাবলীল, স্বাভাবিক। আস্তে করে মাথা নাড়ল, না, রান্না করিনি। ফ্রিজে মাংস আছে না? ওটা ভিজিয়ে রাখো, আমি আসছি। দিজা চলে গেল। তার এখন ভালো লাগছে। মনটা হালকা লাগছে। ফারজাদ রান্না করল, দিজা হাতে হাতে সাহায্য করল তাকে। অবশ্য রান্নার মাঝে বিশেষ কথা হয়নি দুজনের। তবে দিজার খুব বলতে ইচ্ছে করল, আপনাকে যতটা শিমুর আর অমানুষের মতো ভেবেছিলাম, আপনি একদম তেমন না। ফারজাদের কি বলবে? সে নিজে এত কিছুর পর, এতদিন পরে আব্বুকে নিজের নতুন ঠিকানার দরজায় আকস্মিক দেখে কেমন বুক আউলে গেছিল। বাবা যখন মেয়ের কাছে আত্মসমর্পণ করে, ক্ষমা চায়, আগলে নেয় বুকে, মেয়ের সাধ্যি কোথায়, সে কঠোর হয়। তার ওপর দিজার একটুও মন বসে না আজকাল এই 4 দেয়ালের বদ্ধ ফ্ল্যাটে। ফারজাদ যখন আটকে উটকে রেখে বের হয়ে যায়, বদ্ধ ফ্ল্যাটে তার দম আটকে আসে, কান্না পায়। ছুটে কুমিল্লা চলে যেতে ইচ্ছে করে। আম্মুর কথা মনে পড়ে, ছোট ভাইটার কথা মনে পড়ে। আর ওই মেজাজি আব্বুটার রাগান্বিত মুখটার কথাও তো পড়ে। বাপ তো। বাপেরা বোধহয় এমনই হয়। বাড়ির লক্ষ্মী যখন ঘর ছাড়ে, এই মানুষগুলো খুব নিঃস্ব হয়ে পড়ে, বেসামাল হয়ে ওঠে এদের হাহাকার। সব ভুলে মেনে নেয় আরেকবার সবটা। হাবিব সাহেব সেই রাত থেকে পড়ছেন, কিন্তু নিজের কড়া স্বভাবের দরুন তা প্রকাশ করতে পারেননি। সেই মুহূর্ত থেকে ক্ষয় হয়ে যাচ্ছে তার বুকের মাংস। সেই সবধি আর পারলেন না বজায় রাখতে। আর মাসখানেকও নেই তিনি দেশে আছেন। অতৃপ্ত হয়ে দেশের মাটি ছাড়ার সাহস হয়নি তার। মেয়েকে দূরে রেখে আরও দূরে চলে যাবার সাধ্য হয়নি তার। ছুটে এসেছেন মেয়ের কাছে। তিনি বহুদিন পর উপলব্ধি করেছেন, তার ভেতরেও একটা নরম মন আছে। বহুদিন পর আবার মনে পড়েছে তার তিনি দেশ ছেড়ে প্রবাসে আছেন তো সন্তানদের জন্যই।
তাহলে সন্তানদের ওপর তার এই রূপ কেন? ফারজাদের বলে আসা কথাগুলো তাকে প্রতিক্ষণে খাবলে খেয়েছে। বাবা নয় সে, এমনই বলেছিল ফারজাদ। খেতে বসে দিজাকে হাবিব সাহেব গালে তুলে খাইয়ে দিল ন। দিজার বুকটা আবারও ভিজে ওঠে। কুমিল্লার উদ্দেশ্যে বের হতে হতে তাদের সন্ধ্যা লাগল। দিজা নেচেকুদে তৈরি হচ্ছে আব্বুর সাথে বাড়ি যাবার জন্য। ফারজাদ হাসল অদ্ভুত এই মেয়েজাত। একসময় এভাবেই নেচেছিল তার এই শ্মশান কুঠিরে যেচে আসার জন্য। ফ্ল্যাট থেকে বের হবার সময় একবার ফিরে তাকালো দিজা পিছনের দিকে। তার এমন লাগছে কেন? যেন ছেড়ে যাচ্ছে এই ফ্ল্যাটটা। আবার তো আসবে কদিন পর। মানুষ এমনই, যে কোনো জিনিসের মায় জড়িয়ে যায়। এই ইট পাথরের কাঠামোতে দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ের এক ফ্ল্যাটও কেমন মায় বাঁধছে। মালিবাগ বাসস্ট্যান্ড অবধি যাবার সময় দিজা আর আব্বুর হাত ধরল না। ফাজ্জাদের হাতখানা চেপে ধরে পৌঁছাল সেখানে। 8টার বাস তাদের। বাসে ওঠার সময় বাসের দরজায় ব্যাগটা তুলে দিল ফারজাদ। দিজা দৌড়ে উঠে গিয়ে বসল জানালার পাশে। তখন হুট করে ফারজাদের কথা মনে পড়ল আবার। মনটা কেমন হু হু করে উঠল। ফারজাদকে একবার বলল না তো সে চলে যাচ্ছে। লাফাতে লাফাতে উঠে এলো বাসে। বাস ছেড়ে দিয়েছে। ধীর গতিতে এগোতে শুরু করেছে। দ্রুত ফারজাদকে দেখার জন্য যখন জানালা দিয়ে মুখ বাড়াল, ফারজাদ ঘুরে হাঁটা শুরু করেছে। পেছনে থেকেও দিজা বুঝতে পারে ফারজাদের ঠোঁটের ভাঁজে সিগারেট, হাতে লাইটার। হাত উঁচিয়ে ধরে সিগারেটে আগুন লাগাচ্ছে। একফালি ধোঁয়া উড়ে গেল সামনের দিকে। ফারজাদ এগিয়ে যাচ্ছে বাস ছেড়ে ক্রমশ সামনের দিকে। ঘড়িতে রাত 8:45 বাজছে। ব্যস্ত ঢাকার শহর আলোকিত হয়ে উঠেছে। রাস্তার একপাশ ধরে গন্তব্যহীন হেঁটে চলেছে ফারজাদ। আধা ঘন্টার মতো ওভাবেই হেঁটে এসে পৌঁছাল সে পরিবাগ ফুটওভার ব্রিজের কাছে। সিঁড়ি বেয়ে আস্তে করে উঠে গেল ওপরে। ছাউনির নিচে একপাশে দাঁড়িয়ে হতে থাকা সিগারেটটা জ্বালাল। সে অবশ্য রেগুলার স্মোকার না, মুড অনুযায়ী ধূমপাই। এই তার জায়গাটা ভাল লাগে। এখান থেকে নিচে তাকালে শাঁসা করে গাড়ি চলে যেতে দেখা যায়। যে গাড়িগুলো আসছে তার বিভিন্ন রঙা হেডলাইটের আলো একত্র মিশ্রিত হয়ে সুন্দর একটা অনুভূতি জাগায়। অথচ আজ কেন জানি এসবও ভালো লাগছে না। বহুদূর হেঁটেছে, সেজন্যই বোধহয় শরীরটা মেজমেজ করছে, পা লেগে আসছে। কোনো কিছুতেই একটু শান্তি বোধ হচ্ছে না। নাক, গলা, কপালের আশপাশ দিয়ে অদ্ভুতভাবে জ্বলছে। সিগারেট খাওয়ার জন্য বোধ হয়। বুঝতে পারল না, তবে সিগারেট ফেলল না, টানতে থাকল। লোকে দেখেছে ফারজাদের সব আছে। তার কোনো পিছুটান নেই, কোনো পরোয়া নেই, সে এক স্বতন্ত্র সত্তা, যার মাঝে রুহ নেই বোধ হয়। কেউ কোনোদিন খতিয়ে দেখেনি, চেষ্টা করেনি ফারজাদকে উদ্ঘাটন করতে। দিজার আচরণে কেন জানি ফারজাদের মনে হয়েছিল, এই ছোট মেয়েটা অন্তত বোঝে তাকে। কত ধৈর্য আর মেনে নেয়ার ক্ষমতা, নিশ্চয়ই ফারজাদকে বুঝেই। আর তাই তো ধীরে ধীরে ফারজাদ নিজেকে মেলে ধরছিল তার সামনে। অথচ সেই মেয়েটাও কত দ্রুত বিরক্ত হয়ে গেল, অতিষ্ঠ হয়ে উঠল। ফারজাদের ভেতরে সঞ্চারিত নতুন প্রত্যাশাকে মারিয়ে এগিয়ে গেল নিজ আলয়ে। সেদিন না ফারজাদ বলল তাকে, তার ওই বাড়ি যাওয়া যাবে না। যাওয়ার কথাও বলবে না আর। নিজের ভাবনার উপর হাসল ফারজাদ। এরা এই ফারজাদকে চেনেই না। ফারজাদ কবেই নিজেকে মুড়ে নিয়েছে নিজের চাদরে সবকিছু থেকে আলাদা এক জগতে। সে তো কাউকে আহ্বান করেনি তার কাছে আসতে। সে তো কোনো কিছু জোর করে ধরে রাখার মতো মানুষ না। মানুষ জোরপূর্বক এলেও বরং ফিরিয়ে দেয়া লোকটা সে। যাক গে, ভালোই হয়েছে, সে আবার নিজের একাকিত্বের বেড়াজালে মন প্রাণ লুটিয়ে মজে যেতে পারবে। ভেতর থেকে প্রশ্ন আসল, সান্ত্বনা দিচ্ছ নাকি হে নিজেকে? রেগে উঠল ফারজাদ, কিসের সান্ত্বনা?
তুমি কি বলতে চাইছো আমার কাউকে ছাড়া চলে না? চলে তো। তুমি চাকা লাগিয়ে চালাও, তাই চলে। তবে চলতে বোধহয় চায় না। এটা অন্তত আজ আমার কাছে অস্বীকার করো না। আমার কাছে লুকানো যায় না কিছু, তবুও ব্যর্থ চেষ্টা করো। এত বোকা কেন তুমি? আবার মানুষের কাছে নিজেকে কত স্বাবলম্বী দেখাও। আমি তো চিনি তোমায়। লুজার একটা। নিজের ধিক্কার সহ্য হল না ফারজাদের। নেমে এলো ফুটওভার ব্রিজ থেকে। শরীরটা একদম সায় দিচ্ছে না। এমন লাগছে কেন? সে এত দুর্বল তো ছিল না কোনো কালে। এবার আর এই 40-45 মিনিটের পথ হেঁটে যাবার শক্তি আসছে না। পকেটে হাত গুজল, স্বস্তি পেল একটু, সামান্য কিছু টাকা আছে। রিকশা ভাড়া করল একটা। 20 মিনিটের মতো লাগলো ফ্ল্যাটে পৌঁছাতে। দরজা খুলতেই কেমন এক হাহাকার যেন ধোয়ার মতো ছড়িয়ে যায় চারপাশে। আশ্চর্য! কদিন আগেও এই যে একা ফ্ল্যাটে ঢোকার সময় সে সর্বোচ্চ শান্তি অনুভব করেছে। কেউ নেই আশেপাশে, শুধুই সে আর তার এই বদ্ধ কুটিরের দেয়ালগুলো। নিজেকে উপহাস করে হাসল ফারজাদ। ভাই, তুই কি আবার বউ পাগলে হয়ে গেলি নাকি? ছি, মানাচ্ছে না তোর সাথে। দেখ, বউ বাপের বাড়ি গেছে, এটার স্বাদ বিবাহিত প্রতিটা পুরুষকেই গ্রহণ করতে হয়। নিজের এই রসিকতা ফারজাদকে মজা দিল না একটুও, বরং ভেতরে জ্বলে উঠল যেন। অতিষ্ঠ পায়ে রুমে ঢুকল। আলো জ্বালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ব্যাগটা বের করল। গোসল করে বেরিয়ে খুব আলগোছে এটা লুকিয়ে ফেলেছিল এখানে। দিজার দেখে ফেললে প্রশ্ন করত, তার চেয়ে বড় কথা দেখে ফেলত, যেটা ফারজাদ চায় না। রজনীগন্ধা ফুলগুলো নেতিয়ে গেছে, কালচে ছাপ পড়েছে। গোলাপের লাল টকটকে রংটা একটু ফ্যাকাশে হয়ে এসেছে, সতেজতা হারিয়েছে ব্যাগের ভেতর থেকে। ফারজাদ তাকিয়ে থেকে একটু হাসল। ব্যাগ থেকে আরও একটা জিনিস বের করল। গোল্ড প্লেটের দুটো চকচকে চিকন চুড়ি। মোহাম্মদপুর থেকে কিনেছিল 1200 টাকা দিয়ে। চকচক করছে চিকন চুড়িগুলো, দিজার চিকন, ছোট্ট হাত দুটোই খুব মানাতো, তা কেনার সময়ই ভেবেছিল ফারজাদ। ভেবেছিল, চুড়ি দুটো মেয়েটার দুহাতে পরিয়ে দিয়ে বলবে, এখন এটা দিয়ে চালিয়ে নে। হাতে টাকা পয়সা হলে স্বর্ণের গড়িয়ে দেব। দুর্বল পায়ে হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়াল। হাতের ফুলের ছড়া দুটো জোরে করে ছুঁড়ে মারল কোথাও। এখন বুঝতে পারছে, তার গা কাঁপিয়ে জ্বর আসছে। নাক, কপাল, বুক জ্বলে যাচ্ছে। সর্দি জ্বরে পড়বে। মাঝে মধ্যেই গাটা ঝাঁকুনি দিয়ে শিউরে উঠছে। মাথায় তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে। অসহ্য লাগছে শরীরের ম্যাজম্যাজে ভাবটা। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর পারল না। ঘড়িতে 10:30 রাত। বিছানায় শুয়ে পড়ল। গা জ্বলছে, আবার ঠান্ডা লাগছে। লাইটটা অফ করা দরকার, তবে শরীরে ওঠার শক্তি পাওয়া গেল না। মাথা ভনভন করছে যেন, চোখ জ্বলছে, গলা আটকে আসছে। ফারজাদের মনে হয়, জ্বরে ভোগার সময়ের চেয়ে শরীরে জ্বর আসার অসুস্থতাটুকু বেশি যন্ত্রণার হয়। দাঁতে দাঁত চেপে চোখ দুটো বুজে শুয়ে রইল ওভাবেই। এসব বহুরকম যন্ত্রণার সাথে পরিচিত সে, এভাবেই বহুরাত কাতরে পার করেছে। বাড়িতে নিজের ঘরে ছটফট করেছে পড়ে পড়ে, তবুও কোনোদিন আম্মাকে ডাকেনি। তার অসুস্থতা বা দুর্বলতা দেখে না লোকে বহু বছর। তার অহংকার দেখেছে লোকে, না কুচু স্বভাব দেখেছে, স্টাইল মেরে বুক ফুলিয়ে নিজের মতো ঘুরে বেড়াতে দেখেছে লোকে। আজও তাই দেখবে, চিরদিন তাই দেখাবে ফারজাদ লোককে। ড্যাশ। রাতের খাবার দিল রুবা বেগম ঘরে নিয়ে এলেন। দিজা ফোন কানে ধরে বসে আছে, অস্থির দেখাচ্ছে ওকে। জিজ্ঞেস করলেন, কি হইছে, কারে কল করতেছিস? দিজা উদ্বেগ লুকানো হাসি দিয়ে বলল, ভাবলাম ফারজাদকে কল করে শুনে নিই খেয়েছে কিনা।
আচ্ছা, তুমি খাইয়ে দাও, এরপর কল করে জেনে নিচ্ছি। পরম আদরে খাইয়ে দিল রুবা বেগম মেয়েকে। কতদিন পরে এই ঘরটা যেন প্রাণ ফিরে পেয়েছে এমন লাগলো তার কাছে। তিনি আরও কিছুক্ষণ মেয়ের সাথে কথাবার্তা বলে চলে গেলেন। ধীরে ধীরে দিজার চেহারায় ঘোর আধার নেমে এলো। রাত 11:30 বাজছে, ফারজাদ কল রিসিভ করছে না কেন? সে কোনো ভুল করে ফেলেছে কি আজ? মনের ভেতর খচখচ করছে খুব। একটাবার বলে আসার সুযোগটুকু হয়নি তার। তখন কি হয়েছিল? সে এত উত্তেজিত হয়ে পড়েছিল কেন কুমিল্লা আসার জন্য? এখন মনে হচ্ছে আব্বু গেছিল, 2-1 দিন থাকতেও পারত, এরপরে আরামেও তো আসা যেত। একবেলায় হুট করে সিদ্ধান্ত, তারপর চলে আসাটা কতটুকু উচিত হয়েছে? সারারাত ঘুম এলো না ওর। কি যে অশান্তি লাগছে মনের মধ্যে। ফারজাদ হাত পা ছড়িয়ে টানটান হয়ে ঘুমায়, সে তার পাশে অল্প একটু জায়গা নিয়ে শুয়ে থাকত। আজ একা বিছানায় কেমন যেন অন্যরকম লাগছে, পাশটা খুব খালি খালি লাগল, বুকে হাহাকার লাগছে। একবার উঠে বসল, আবার শুয়ে পড়ল, এপাশ ওপাশ করল, ঘুম চোখে ধরা দিল না। শেষ রাতের দিকে ভাবল আবারও কল করবে। ফারজাদ অনেক রাত পর্যন্ত কাজ করে দেরি করে ঘুমায়, কিছুক্ষণ আগেই হয়তো ঘুমিয়েছে, এখন কল করা ঠিক হবে না। কল করল না আর। স্বস্তি নেই তবুও মনটা কেমন উদাস হয়ে পড়ছে অকারণেই। এরকম রাত কেটেছিল শেষবার বাড়ি থেকে যাবার আগের রাতে। দিজার হুট করে মনে হল ফারজাদ ছাড়া তার স্বস্তি নেই, ফারজাদ তার প্রশান্তিরূপী অশান্তি হয়ে উঠেছে বোধ হয়। লোকটা সাথে থাকলেও জ্বালা, না থাকলেও সকাল হতে হতে ফারজাদের জ্বর বাড়ল। চোখ দুটো নির্ঘুম রাতের প্রভাবে লাল হয়ে আছে, জ্বরের কারণে পানি পড়ছে চোখ দিয়ে। বারবার হাঁচি হচ্ছে, মাথাটা ভার হয়ে আছে, যেন কিছু ঠলকাচ্ছে ভেতরে। ওভাবেই সকাল 9টা বাজতে বাজতে খালি পেটে বেরিয়ে পড়ল ফ্ল্যাট ছেড়ে। পানি খাওয়ার রুচিটুকু নেই। পা দুটো টলছে খুব, অথচ শরীর অসুস্থতা হার মানল তার চাপা জিদের কাছে। অফিসে গিয়ে প্রথমে রুহুল আমিন সাহেবের সাথে দেখা করে, কাস্টাডি রুমে ঢুকল। সামাদ জিজ্ঞেস করল, স্যার, আপনাকে দেখে তো অসুস্থ লাগছে। দেখতে অসুস্থ লাগাটা খারাপ কিছু না। আর তাছাড়াও আসলে আমি সুস্থ, আপনার চোখ অসুস্থ, সামাদ সাহেব। স্যার, এই অবস্থায় রসিকতা করবেন না। এমনিতেও এই শরীর নিয়ে ডিউটিতে মনোযোগ দিতে পারবেন না। আমি বলেছি তাই? জি না, স্যার। আমি বলছি। আর বলবেন না। তাতেই দেখবেন চমৎকার ডিউটি করে যাচ্ছি। সামাদ হতাশ হয়ে উঠে গেল চেয়ার ছেড়ে। মাসুদকে নিয়ে এসে বসানো হল। ফারজাদ প্রশ্ন করল, আপনি দৌড়ালেন কেন কাল আমায় দেখে? স্যার, পুলিশ দেখে দৌড়ানোটা অপরাধ আর সেই অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছে। ফারজাদ নাক টেনে চোখ বুজে কিছুক্ষণ টেবিলে কোনই চেপে বসে রইল। ওভাবেই বলল, আমি পুলিশ, তা আমার কোথায় লেখা আছে? মাসুদ একটু অপ্রস্তুত হাসল, আপনি তো পুলিশই, স্যার। এটা এসপি ব্রাঞ্চের অফিস, আপনি সেখানে নিয়ে এলেন আমায়, আবার প্রশ্ন করছেন। ফারজাদ হাঁচি দিল দুটো। শব্দ করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করল, এরপর বলল, আপনার কথায় যুক্তি আছে। তবে আপনি যখন দৌড়েছেন তখন এই 10তলা এসপি ব্রাঞ্চের অফিস আমি কাঁধে নিয়ে ঘুরছিলাম না। আর নাই কাস্টাডি রুমটা। আলামিনকে চেনেন? বেশ কিছুক্ষণ স্বীকার করল না লোকটা। ফারজাদ ওভাবেই বসে রইল, কথা বলতে ইচ্ছে করছে না। অসহ্য লাগছে সবকিছু। শরীর নেতিয়ে আসতে চাইছে। তবুও বেশ কিছুক্ষণ জেরা করল, তবে কাজ হল না। অবশেষে সামাদকে বলল, ওনার খাতির যত্নের ব্যবস্থা করো। মিথ্যা বলে ক্লান্ত উনি। লোকটা খুব সচেতন আর আরামপ্রিয়।
তাকে টর্চার করার প্রয়োজন পড়ল না। ফারজাদের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে প্রস্তুতি নিল বোধহয়। ফারজাদ হাত উঁচিয়ে থামতে বলল সামাদকে। লোকটা বলল, সে আর আলামিন টুকটাক ড্রাগ বিক্রি করে। তবে তারা দুজন কোনো ডিলারের সাথে যুক্ত না, তারা কোনো গ্যাং সম্বন্ধে কিছু জানে না। কথাগুলো নেহাত সস্তা কথা, যা সকল সাসপেক্টই বলে থাকে, কমন স্বীকারোক্তি। যা পছন্দ হল না ফারজাদের। তবে খেপল না ফারজাদ, শান্ত স্বরে জিজ্ঞেস করল, আমার ফ্ল্যাট থেকে আলামিনকে বের করেছিল কে? আমি, স্যার। সে কোথায় এখন? জানি না। ফারজাদ ঘাড় দুলাল, যেন সে বিশ্বাস করেছে মাসুদের কথা এবং বিবেচনা করছে বিষয়টা। এক পর্যায়ে বলল, তাহলে কি আপনাকে ছেড়ে দেওয়া উচিত? লোকটার চোখ দুটো চকচক করে উঠল। খুশিতে বোধহয় মুখ দিয়ে হ্যাঁও বলতে পারল না। ফারজাদ বলল, তার বদলে আমায় কি দেবেন? লোকটা অবুঝের মতো তাকিয়ে রইল। ফারজাদ আবার বলল, আপনি যদি আলামিনকে ধরিয়ে দেন তবে আপনার ছুটি। নয়তো জানেন। প্রাথমিক পর্যায়ে 3 মাসের ট্রেনিং পেয়েছি অস্ত্র চালানোর। আর অর্ডার আছে সাসপেক্টকে ওপেন শুট করার। শেষের কথাটায় সামাদ ভ্রু কুচকাল। ফারজাদ চরম ধুরন্ধর আর আজব লোক, তার ভালো ধারণা হয়েছে এ ব্যাপারে। তবুও কেন জানি খারাপ লাগে না তার ফারজাদকে। ফারজাদ যাই করে বেশ উপভোগ করে সে। ভালো লাগে তার ফারজাদকে। ফারজাদ ফ্ল্যাটে ফিরল রাত 8টার দিকে। এই শরীর নিয়ে সারাটা দিন পুরোদমে ডিউটি করেছে। সামাদ অবশ্য অনুরোধ করে সন্ধ্যার পর ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সারাদিনে তেমন কিচ্ছু পেটে পড়েনি। গা পুড়ে যাচ্ছে জ্বরের তোড়ে। ফ্ল্যাটের দরজাতে হাত রাখতেই ওর মনে হল দরজায় তালা নেই। সে ভুল বোঝেনি, শুধু নব ঘুরাতেই খুলে গেল দরজাটা। টলতে টলতে ঢুকল ওভাবেই ভেতরে। রুমে ঢুকে হাতে থাকা ওষুধের প্যাকেট ও খাবারগুলো রেখে রক্ষাকবচটা প্যান্টের পেছনে গুজে নিল কোনো রকমে। হাতঘড়ি খুলতে খুলতে গিয়ে পৌঁছাল সেই রুমে যেখানে আলামিন বন্দী ছিল। দরজাটা খোলা, আলামিন ভেতরে বসে আছে। ফারজাদ এক নজর আলামিনকে দেখে একটু মাথা ঝুঁকিয়ে কপালটা চেপে ধরে বলল, আমার ফ্ল্যাটের প্রেমে পড়েছ নাকি আলামিন? পালিয়ে গিয়েও ফিরে ফিরে আসছ, নজর রাখছ। ব্যাপার কি? আলামিন দাঁত কেলিয়ে হাসল একটু, না স্যার, আপনার প্রেমে পড়ছি। আপনি আসলেই সবার থেইকা আলাদা, মনে হয় আপনের মাথায় সমস্যা আছে তাই না স্যার? তা আছে একটু, তবে তুমি কি করে বুঝলে তা? বলতে বলতে দুর্বল পায়ে এগিয়ে গেল ফারজাদ রুমের ভেতরে। আলামিন বলল, আমারে খুব সহজভাবে নিতেছেন স্যার। ওহ, ভুল ধারণা তোমার। তুমি কোনো বিশেষ কিছু না আমার কাছে। ইভেন কোনো কিছুই বিশেষ না আমার কাছে। আমার কাছে সব কিছুই সহজ, সাধারণ। তেমনি তোমাকেও কঠিনভাবে নেয়ার কিছু দেখছি না। কি বলো তো? জীবনে এক একটা বিষয়ের ওপর একাধিক রকমের অভিজ্ঞতা অর্জন করেছি, তাহলে ভাবো তো সব বিষয় মিলিয়ে কত অভিজ্ঞতা আমার। কোনো কিছুতেই আমি ঠিক চমকাতে পারি না, বুঝলে? আর এজন্য তোমার মতো অনেকেই আমাকে পাগল ভাবে। আলামিন হাতের ছুরিটা এগিয়ে ধরল, স্যার, আর আগাবেন না খবরদার। হিসাব নিকাশ যা দূর থেইকাই হোক। কিন্তু আপনি তো অসুস্থ স্যার। তাতে কি সমস্যা? ভয় পাচ্ছ? আলামিনের বোধহয় কথাটা পছন্দ হল না। কিছুক্ষণ কেমন করে যেন চেয়ে রইল। এত স্বাভাবিক কিভাবে এই লোক? একটু ঘাবড়ায়নি, চমকায়নি, ভয় পায়নি, আর না এখন অবধি আসার কারণ জিজ্ঞেস করল। তার ওপর যে মাত্রায় অসুস্থ শরীর, তবুও চেহারাটা একদম উৎকণ্ঠাহীন, নির্বিকার। ফারজাদ দাঁড়িয়ে থাকতে পারল না। মেঝের ওপর ঠাস করে বসে পড়ল। মাথাটা ঝুঁকিয়ে নিচু হয়ে বসে রইল ওভাবেই।
আলামিন জিজ্ঞেস করল, আপনি আমার পেছনে পড়ছেন কেন? এটা আমার ডিউটি। নয়তো কোনো সমস্যা নেই তোমাদের নিয়ে আমার। যদি সমস্যা না থাকে তাইলে এমন কইরা পিছে পড়ছেন কেন? বললাম তো ডিউটি। ডিউটি তো আপনের ডিপার্টমেন্টের আর সবাইরও। তারা তো এমনে বাগড়া দিবার আসে না আমারে কামে। আপনি স্যার খুব বাড়াবাড়ি করতেছেন। ফারজাদ দুর্বল কয়েকটা শ্বাস ফেলল। দম আটকে আসছে কেমন যেন। খুব স্বাভাবিকভাবে যেন রসিকতা করে জিজ্ঞেস করল, এর ফলাফল কেমন হবে আমার? খারাপ স্যার, খুব খারাপ। আপনের ডিপার্টমেন্টের হহুত অফিসাররে কি না রাখছি, তারাই আরও নিরাপত্তা দেয় আমারে। আপনি তার মধ্যে কয়টারে সাজা দিছেন, এই এক ফল্ট আপনের, আবার পিছে লাইগা রইছেন আমার। স্যার, মারা পড়বেন এমনে চলতে থাকলে। কি চান কি আপনি? আস্তে করে বলল ফারজাদ, যা চাইব দেবে নাকি? আপনি চান দেহি। কেউ কি আর খালি হাতে যায় নাকি আমাগরে কাছে চাইয়া? ভরায় দিই স্যার। আপনি কি চান কন, দিমু। তোমার বসের নাম জানতে চাই। আসলে পুরো পাচারটার লিঙ্ক কোথায়? কোথা থেকে সার্ভিস আসে মালের? ফারজাদের কথা শেষ হল না এ পর্যায়ে। আলামিন বোধহয় বুঝতে পারল, সে যা বোঝাতে এসেছে বা যে ডিলটা করতে এসেছে তা সম্ভব নয় ফারজাদের সাথে। ফারজাদের কথা শেষ না হতেই ঝেঁপে আসল তার দিকে। ফারজাদ ব্যাপারটা আন্দাজ করে কোনোরকম অসুস্থ হাতে পিস্তলটা বের করল। বেশ কিছুক্ষণ জাপটাজাপটি হল দুজনের মাঝে। ফারজাদের সবল দেহটা নেতিয়ে পড়েছে জ্বরের তোড়ে। ঠিকমতো শ্বাস নিতে পারছে না। তবুও যতদূর সম্ভব চেষ্টা করে গেল নিজেকে রক্ষার। এক পর্যায়ে বন্দুকটা ছিটকে পড়ল কোথাও। ফারজাদের দু চোখ ঘোলা লাগছে। তার ওপর সারা শরীরে বিষ ব্যথা। সে উঠে দাঁড়িয়ে আলামিনকে ধাক্কা দিয়ে সরিয়ে পিস্তলটা তুলে নিল হাতে। আলামিনের হাতে পিস্তল গেলে তার কাহিনীর সমাপ্তি ঘটতে মাত্র সময়ের ব্যবধান। ততক্ষণে আলামিন ছুরি হাতে এগিয়ে এসেছে তার দিকে। আবারও হাতাহাতি চলল দুজনের মাঝে। হাতাহাতির মাঝে গোঙানির আওয়াজ আসছে শুধু। গলা চেপে ধরেছে ফারজাদ আলামিনের। আলামিন কিভাবে যেন খুব আলগোছে ফারজাদের বাহুতে আঘাত করল। শার্ট সহ হাতটা গভীর জখম হল। ফারজাদ আর্তনাদ করে উঠল। রক্ত চুইয়ে পড়তে লাগল সেখান থেকে। ফারজাদের জ্বরে ভোগা শরীরটায় ছুরির আঘাতে আরও দুর্বল হয়ে পড়ল এবার। একটা লাথি দিল আলামিনের উরু বরাবর। হাঁটু ভেঙে পড়ে গেলেও সে এখনও বেশি শক্তিশালী ফারজাদের চেয়ে। হাতাহাতি আরও একবার চলল। এক পর্যায়ে সশব্দে একটু গুলি চলার আওয়াজ এলো পুরো ফ্ল্যাট কাঁপিয়ে। থেমে গেল দুজনের গোঙানির আওয়াজ। থমকে গেল পরিবেশ, শ্বাস আটকে রইল বোধহয়। বুলেট ছোড়ার বিকট আওয়াজের পর পরিবেশটা একদম নিস্তব্ধ, গুমোট হয়ে রইল। চারদিকের আওয়াজ কানে আসছে ঝাপসা হয়ে। কানে তালা লেগে গেছে গুলির শব্দে। চলবে।